59 জেলায় ছড়িয়ে পড়েছে করোনা, নতুন নতুন রোগী শনাক্ত, উপসর্গ নিয়ে একজনের মৃত্যু। করোনায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে সরকার, 26 টাকা দরে সংগ্রহ হবে 8 লাখ মেট্রিক টন। গণস্বাস্থ্যের টেস্টিং কিট মার্কিন প্রতিষ্ঠানকে হস্তান্তর, কাল দেয়া হবে ওষুধ প্রশাসনকে। 4 তরুণের তৈরি ভেন্টিলেটর এখন স্বাস্থ্য অধিদপ্তরে, সাশ্রয়ী ও বহনযোগ্য বলছেন প্রস্তুতকারক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার অফিসিয়াল সংবাদের, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সংবাদে আরও থাকছে। ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষের পাশে তরুণদের সামাজিক সংগঠন, চালানো হচ্ছে ভর্তুকি দোকান। দেশের 59 জেলায় ছড়িয়েছে করোনা সংক্রমণ। ভোলায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে বিধিনিষেধ মানছে না অনেক এলাকায় কোয়ারেন্টাইন ও আইসোলেশন না মেনে চলাফেরা করছে মানুষ। এর কারণে সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য মতে করোনা সংক্রমণ ছড়িয়ে হয়েছে 59 জেলায়। ভোলায় আইসোলেশনে থাকা করোনা উপসর্গ সহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 7 চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মী সহ 20 জন করোনা পজিটিভ। 188 জনের নমুনা পরীক্ষার পর ময়মনসিংহ জামালপুরে 24 জনের ফল পজিটিভ হয়। সিলেটে নতুন আক্রান্ত 8 জন। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। এদের মধ্যে হবিগঞ্জের 5 জন ও সুনামগঞ্জের 3 জন। এ নিয়ে বিভাগে 57 জন করোনা রোগী শনাক্ত হল। রংপুরে সোনালী ব্যাংক বাজার শাখার 3 কর্মকর্তার কোভিড-19 পজিটিভ এসেছে। এ পর্যন্ত এ শাখার 4 কর্মী আক্রান্ত হলেন। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। পটুয়াখালীর 10 মিনা উপজেলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ চিকিৎসা নিচ্ছেন। তার সংস্পর্শে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও পুলিশ সহ 9 জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। কুড়িগ্রামে 31টি নমুনার মধ্যে চিলমারির এক যুবক করোনা পজিটিভ বলে শনাক্ত। ঝিনাইদহে এই প্রথম 2 জন আক্রান্ত হয়েছেন। মৌলভীবাজারে আরও 2 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনা প্রতিরোধে সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, চৌহালিতে প্রশাসনের দেয়া লকডাউন মানছেন না অনেকেই। আফসানা নীলা, 21 টেলিভিশন। 26 টাকা দরে 8 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। একই সাথে বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে 10 লাখ মেট্রিক টন চাল কেনারও পরিকল্পনা সরকারের। চালের দর ঊর্ধ্বগতি হওয়ায় কৃষকরাও ধানের দাম বেশি পাবেন বলে আশা করছেন কৃষি সচিব। তবে ধান সংগ্রহের আগে কৃষকের তালিকা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে সত্যিকারের কৃষক ন্যায্য দাম পাবে। তহিদুর রহমানের রিপোর্ট। সারা বিশ্বের মতো দেশের অর্থনীতিতেও করোনার প্রভাব। থেমে গেছে উৎপাদনের চাকা, অর্থনীতিতে বিরাট এক ধাক্কা। কঠিন এই সময়ে কয়েক দফায় বেড়েছে চালের দাম। এতে শুধু নিম্ন আয়ের মানুষই নয়, বিপাকে পড়েছেন মধ্যবিত্তরাও। এখনই আবার নতুন ধান কাটার সময়। তবে ধান কাটা শ্রমিকের সংকট থাকলেও সমাধানের চেষ্টায় সরকার। এ অবস্থায় আগামী 10ই মের মধ্যে পুরো হাওর অঞ্চলের ধান সংগ্রহ শেষ করতে চায় কৃষি মন্ত্রণালয়। এবছর বোরোতে আমরা সরকারিভাবে প্রায় 10 লক্ষ টন চাল এবং 8 লক্ষ টন ধান কেনার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে যেহেতু এই 8 লক্ষ টন ধান সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হবে, সীমাবদ্ধতার কারণে কৃষক ধান সংগ্রহ রাখতে পারে না, ন্যায্য দামেও বঞ্চিত হয়। তবে এবার কৃষকরা ভালো দাম পাবে বলে আশাবাদী কৃষি সচিব। চড়া বাজারের কারণে কৃষক যেহেতু যখন ধানটা উঠে সেই সময় বিক্রি করতে পারে, ফলে সে ভালো দাম পায়। ইউনিয়ন পর্যায়ে গোডাউন থাকলে ধান রাখতে সুবিধা হবে বলে জানান এই ব্যবসায়ী নেতা। কৃষকের তালিকাকে বানাইতে হবে, কিন্তু সেটা চেয়ারম্যান মেম্বারকে দিয়ে নয়। যেইভাবে এখন গার্মেন্টসের বেতন তার মোবাইলের মাধ্যমে দেওয়া হয়, ওই কৃষকের মোবাইল নাম্বার থাকবে, কৃষক ধান দেবে,
তার ধানের টাকা তার মোবাইলে চলে আসবে। কৃষক যাতে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি বলে মত দিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষত যে গোডাউন আমরা যদি করিয়া যদি ধান সংরক্ষণ করতে পারি তাহলে আমরা ধান অনেক দিন রাখতে পারবো। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। উপস্থিত না থাকায় করোনা নির্ণায়ক টেস্টিং কিট শনিবার ওষুধ প্রশাসন কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করতে পারেনি গণস্বাস্থ্য কেন্দ্র। রোববার সরকার ও সংশ্লিষ্ট সংস্থাদের কার্যালয়ে পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়। তবে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিসি কন্ট্রোল সিবিসির প্রতিনিধিদের হাতে এ কিট তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কিট উদ্ভাবনের সাথে যুক্ত বিজ্ঞানীরা জানিয়েছেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে এ ধরনের র্যাপিড সেলুলোজিক্যাল টেস্টের আপাতত কোনো বিকল্প নেই। 5 মিনিটে ফল পেতে সক্ষম এর খরচ পড়বে সর্বসাকুল্যে 300 টাকা। সাসপেক্টেড স্যাম্পলটা এখানে দিই এবং তারপরে আবার আমরা 2 ড্রপ দিই, এটা ক্লিন করে নিই। তারপরে এটাকে ডিটেক্ট করার জন্য রিঅ্যাকশন হয়েছে কিনা অ্যান্টিজেন বা অ্যান্টিবডি, ভাইরাসের অ্যান্টিবডি বা অ্যান্টিজেন আছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা ডিটেক্টিং রিয়েজেন্ট যেটা হচ্ছে গোল্ড পার্টিকেল, এটা জাপানিজ সাবজেক্ট আছে বল পজিটিভ বলা হয়, এবং যদি পজিটিভ হয় তাহলে 2 লাইন আসবে, 2 ডট হবে, আর যদি নেগেটিভ হয় একটা ডট আসবে। সুতরাং পুরো টেস্টটি করতে আমাদের সময় লাগে খুব বেশি হলে 5 মিনিট। করোনা চিকিৎসায় ভেন্টিলেটর সংকট সমাধানে প্রাতিষ্ঠানিক উদ্যোগ যেমন আছে, আবার আছে ব্যক্তি উদ্যোগও। দেশের 4 তরুণের তৈরি ভেন্টিলেটর এখন স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনের অপেক্ষায়। তাদের তৈরি ভেন্টিলেটর এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে বহনযোগ্য, আবার দামেও কম পড়বে। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। করোনার কালো থাবায় স্থবির গোটা বিশ্ব। ছোট এই ভাইরাসটি অনেক ক্ষেত্রেই আক্রমণ করে মানুষের ফুসফুসে। আক্রান্ত রোগীর প্রায় 17%-ই তখন মূল উপসর্গ হয় শ্বাসকষ্ট, আর সে সময় দরকার হয় কৃত্রিম শ্বাসযন্ত্র বা ভেন্টিলেটর। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশেই ভেন্টিলেটরের সংকটে বাঁচতে পারেনি অনেক রোগীর প্রাণ। সংকট আছে বাংলাদেশেও। তবে সংকটের এই সময়টিতে আছে প্রাতিষ্ঠানিক উদ্যোগ, আছে ব্যক্তি উদ্যোগও। সেই রকমই সফল একটি উদ্যোগ আছে 4 তরুণ স্বাক্ষর, শুভ, কাব্য ও কিংসুকের। তাদের প্রতিষ্ঠান এক্সিয়ন ইঞ্জিনিয়ারিং সলিউশন আন্তর্জাতিক মানের ভেন্টিলেটর তৈরি করছে। এর যন্ত্রাংশ দেশেই তৈরি করা সম্ভব বলেও জানান তারা। অফিসিয়ালি যেসব স্টেপসগুলো আছে সবগুলো যদি আমরা খুব তাড়াতাড়ি আমরা ফিনিশ করতে পারি তাহলে কিন্তু আমরা বাজারজাত করতে পারবো। ভেন্টিলেটরটি বহনযোগ্য, আবার দামেও কম পড়বে বলেও দাবি করছে 4 তরুণ। তো পোর্টেবল যদি যন্ত্রটা হয় এবং সেটা যদি সবগুলো উপজেলা বা একদম কমিউনিটি লেভেলে হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে একটা খারাপ পেশেন্ট কিন্তু সাথে সাথে চাইলে আমি হচ্ছে গিয়ে যন্ত্রের মধ্যে দিয়ে তাকে সাপোর্ট দিয়ে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য প্রপার একটা আইসিইউতে পাঠাতে পারবো। এই মধ্যবর্তী যে সময়টা, সেই সময়টাতে হচ্ছে গিয়ে যন্ত্রটা একটা সেতু বন্ধন হিসেবে কাজ করতে পারে। দেশে যারা ভেন্টিলেটর তৈরি করছে তাদের সবাইকে একটি প্ল্যাটফর্মে আনা সম্ভব হলে আরও ভালো কিছু সম্ভব বলেও মনে করছেন এই তরুণরা। হয়তোবা আমরা আরও কোনো ভালো ডিজাইন সবাই একসাথে হচ্ছে গিয়ে তৈরি করতে পারবো এবং জিনিসটা অনেকটা হচ্ছে গিয়ে কোঅর্ডিনেটেড হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ গঠন করে করোনাকালে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে ঠাকুরগাঁওয়ের তরুণরা। ক্রীড়া ও সামাজিক সংগঠকদেরও যৌথ প্রয়াসে চালু করেছে ভর্তুকি দোকান। এখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হয় বাজার দরের চেয়ে 30 ভাগ কমে, যা কিনতে পেরে খুশি ঠাকুরগাঁওয়ের নিম্ন আয়ের মানুষ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলা প্রশাসন। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্য ছবিতে রিপোর্ট। শুরুটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই সংগঠিত হন তরুণরা। ঠাকুরগাঁও শহরের নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং যারা লজ্জায় কোথাও কিছু চাইতে পারেন না, তাদের প্রতিদিনের বাজার করার শক্তি যোগাচ্ছে ব্যতিক্রমী সংগঠনটি। ঠাকুরগাঁও শহরের চৌরাস্তার পাশে সমবায় মার্কেটের সামনে প্রতিদিন বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত শতকরা 30 ভাগ কম দামে নিত্যপণ্য দিচ্ছে তারা। যারা এখানে কেনাকাটা করেন তাদেরকে আমরা সবজি একেবারে ফ্রি দিই। এই সবজিগুলো না আসে আমাদের আশেপাশে যারা কৃষক ভাইয়েরা চাষাবাদ করতেছেন, এটা তারাই আমাদেরকে দিয়ে থাকেন। আর এই ভর্তুকিটা আমরা আমাদের সংগঠন নিজেরাই শেয়ার করতেছি, এছাড়াও আমাদের ঠাকুরগাঁয়ে যারা ব্যক্তিবর্গরা আছে তারা সহযোগিতা করতেছে।
করোনা পরিস্থিতি মোকাবেলায় সদস্যদের পকেট খরচ বাঁচিয়ে আর সামর্থ্যবানদের স্বেচ্ছায় দেয়া অর্থ দিয়ে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তরুণরা। আর তাই কম দামের এসব পণ্য পেয়ে খুশি এলাকাবাসী। কারোর কাছে সাহায্য চাইতে পারি না, এখানে যে সাশ্রয় মূল্যে খরচ পাচ্ছি এটা তো আমাদের জন্য অনেক। দোকানে থেকে এখানে জিনিস পাচ্ছে, কিনছে টাকা, তার জন্য এখানে আমাদের নিয়ে উপকার হচ্ছে অনেক। দেশের এই অবস্থায় এই তরুণদের মতো বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এই কর্মকর্তার। এই কাজে আমরা উৎসাহ দিচ্ছি, তাদেরকে আমরা সহযোগিতা করেছি এবং তাদেরকে বলেছি তাদের যদি কোনো ধরনের সমস্যা হয়, সমস্যা তারা ফেস করে আমাদেরকে জানালে জেলা প্রশাসন ঠাকুরগাঁও অবশ্যই তাদেরকে সেই প্রবলেমগুলো সলভ করার ব্যাপারে সহযোগিতা করবে। সংগঠকদের আশা, বুকে সাহস আর মনে বল নিয়ে মানবিক হয়ে উঠুক আমাদের যুব সমাজ, যাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শুরু হলো সিয়াম সাধনার মাস মাহে রমজান। মহামারী থেকে রক্ষায় ঘরে বসেই ইবাদত বন্দেগীর পরামর্শ। আবারও আমন্ত্রণ দুপুর 2টায় 21। সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানী জুড়ে কার্যক্রম চালাচ্ছে সশস্ত্র বাহিনী। সাধারণ মানুষকে করোনার বিরূপ প্রভাব সম্পর্কে সচেতন করা হচ্ছে। সকাল থেকেই রাজধানীর মগবাজার এলাকায় কাজ করতে দেখা যায়। এ সময় চেকপোস্ট বসিয়ে বাইরে বের হওয়া মানুষদের জেরা করা হয়। অকারণে যারা বেরিয়েছেন এমন অনেককে সতর্ক করেন সেনাবাহিনীর সদস্যরা। এদিকে কারওয়ান বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতে জায়গায় জায়গায় মাইকিং করে দেওয়া হয়। বাজার করার সময় দূরত্ব বজায় রাখতে ক্রেতা বিক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয় সেনা সদস্যদের পক্ষ থেকে। মার্কিং করার যে উপকরণ আছে সেগুলো দিচ্ছি এবং তাদের যে সভাপতি রয়েছেন, আপনার মালিক সমিতির সভাপতি, তাদেরকেও আমরা এই বার্তাটা পৌঁছে দিয়েছি যে তারা যাতে নিশ্চিত করেন সকল দোকানের সামনে নিরাপদ দূরত্বের যে মার্কিংটা, যেখান থেকে ক্রেতা সাধারণ বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয় করবেন, সেটা নিশ্চিত করেন। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। করোনা সংক্রমণের কারণে বিশ্বজুড়ে এবার ভিন্ন পরিস্থিতিতে পালিত হচ্ছে রমজান। এ অবস্থায় ঘরে বসেই ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রোজা পালনের আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। মহামারী থেকে রক্ষা পেতে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করার পাশাপাশি ঘরে বসেই তারাবির নামাজ আদায়ের পরামর্শ তাদের। জসিম জুয়েলের রিপোর্ট। রহমত, মাগফিরাত এবং নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। বরকতময় এই মাসে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের জন্য সারা বছর এই মাসটির প্রতীক্ষায় থাকেন মুসলমানরা। তবে করোনার কারণে এবারের রমজানের চিত্র পুরোপুরি পাল্টে গেছে। প্রতি বছর রমজান নিয়ে নানা আয়োজন থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। হোটেলের কোনো পেঁয়াজি বেগুনি এসব হবে না, ওটা যদি নিজেরা কিনা ঘরে খায় ওটা ওরকম হবে। তারাবি আমরা মসজিদে যাই পড়তে, এখন সেভাবে পড়তে পারবো না, বাসায় পড়তে হবে। এবারের রমজানে বাইরে বের না হয়ে ঘরে বসেই বেশি বেশি ইবাদত করার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। পরিস্থিতি অনেক ভয়াবহ, সুতরাং প্রশাসনের নির্দেশনা মেনে আমরা ঘরের কোণে বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের জ্যেষ্ঠ মুফতিরাও এবারের রমজানে ঘরে থেকেই ইবাদত করার আহ্বান জানিয়েছেন। তারাবি ও ঈদের নামাজও ঘরে পড়ার আহ্বান তাদের। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা দুর্যোগে ও আসন্ন রমজান উপলক্ষে 2500 পরিবারের মাঝে মানবতার সহায়তায় ত্রাণ বিতরণ করেছে মোল্লা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের কর্ণধার নজরুল ইসলাম মোল্লার অর্থায়নে ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় কর্মহীন মানুষদের সহায়তা করা হয়। মুন্সিগঞ্জ জেলা সদরের রামপাল ইউনিয়নের 9টি ওয়ার্ডে 2500 পরিবারের প্রতিটি পরিবারকে দেয়া হয় 20 কেজি করে চাল। রামপাল ইউনিয়নের পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে 50 জনকে ত্রাণ দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের মাধ্যমে অন্যান্যদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। করোনা পরিস্থিতিতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এ সমস্যা কাটাতে দেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসন, ছাত্রলীগ সহ নানা সংগঠন কৃষকদের ধান কেটে দিচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের বিশেষ ব্যবস্থায় ধান কাটার জন্য হাওর অঞ্চল সহ বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট।
মাঠ ভর্তি ফসল থাকলেও শ্রমিক সংকটের কারণে উৎপাদিত ধান নিয়ে বিপাকে ছিল চাষিরা। মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় এখন চলছে ধান কাটা। কম্বাইন্ড হারভেস্ট ও র্যাপার মেশিনের মাধ্যমে জেলা প্রশাসন ধান কাটা শুরু করে। এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ধান কাটা শ্রমিকদের উদ্বুদ্ধ করা হয়। মৌলভীবাজারের জুড়িতে অকাল বন্যার আশঙ্কায় হাওরের বোরো ফসল আগাম কাটার জন্য কৃষকদের উৎসাহিত করতে কাঁচি হাতে হাওরে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। করোনার প্রভাবে বেকার হওয়া অন্য পেশার 500 শ্রমিকও কাটছে ধান। চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় কম্বাইন হারভেস্টার দিয়ে বোরো ধান কাটছে জেলা প্রশাসক। স্থানীয় কৃষকদের উৎসাহ যোগাতেই তিনি মাঠে নেমেছেন। পাশাপাশি স্থানীয় সাংসদ জুনায়েদ আহমেদ পলকের তত্ত্বাবধানে পৌর মেয়রের নেতৃত্বে মাঠে আছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে যারা প্রান্তিক কৃষক, যারা 2 থেকে 3 বিঘা জমি চাষ করে, তাদের ধানগুলো আমরা কেটে দিচ্ছি বিনা খরচে, স্বেচ্ছায় শ্রমিক। শেরপুরে কৃষকদের ধান কেটে দিচ্ছে জেলা পুলিশ। এ কাজে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এসছে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তারা যেন নিজেদেরকে আত্মবিশ্বাসে বলীয়ান করেন এবং এই ধান উঠানোর ক্ষেত্রে, ধান ঘরে উঠানোর ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা, শ্রমিক লাগবে, গাড়ি লাগবে, তাদের পাশে এসে দাঁড়ানো লাগবে, যে কোনো বিষয়, যে কোনো সহযোগিতা আমরা পাই। সুনামগঞ্জে কৃষকদের ধান কেটে দিচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। করোনা সংকটে ভোলা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে বিপাকে পড়া কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে হাওর অঞ্চলে ধান কাটা ও মাড়াই কাজের জন্য বিশেষ ব্যবস্থায় গাইবান্ধা থেকে 52 জন কৃষি শ্রমিকের দিনমজুর দলকে পাঠানো হয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। সময় হলো আরেকটা বিরতির। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন থাকবে। করোনা ভাইরাস আন্তর্জাতিক তদন্তের দাবি নাকচ করল চীন। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। এবারে খেলার খবর। করোনার কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে এবার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এর আগে বিশ্বে নিজেদের সদস্যভুক্ত দেশগুলোর জন্য ত্রাণ তহবিলের ঘোষণা দিয়েছিল বিশ্ব রাগবি ইউনিয়ন। ফিফা 211টি দেশের ফুটবল সংস্থাকে $1000 কোটি বেশি অর্থ সহায়তা দেবে। এতে প্রত্যেকটি দেশ পাবে কমপক্ষে $5 লাখ। করোনা ভাইরাসের প্রভাবে ফুটবলে যেসব আর্থিক ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিতেই এমন সিদ্ধান্ত ফিফার। এই অনুদান সঠিকভাবে যেন ব্যবহার করা হয় সে ব্যাপারেও নজরদারি রাখবে ফিফা। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 59 জেলায় ছড়িয়ে পড়েছে করোনা। নতুন নতুন রোগী শনাক্ত, উপসর্গ নিয়ে একজনের মৃত্যু। করোনায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে সরকার। 26 টাকা দরে সংগ্রহ হবে 8 লাখ মেট্রিক টন। গণস্বাস্থ্যের টেস্টিং কিট মার্কিন প্রতিষ্ঠানকে হস্তান্তর, কাল দেয়া হবে ওষুধ প্রশাসনকে। 4 তরুণের তৈরি ভেন্টিলেটর এখন স্বাস্থ্য অধিদপ্তরে, সাশ্রয়ী ও বহনযোগ্য বলছেন প্রস্তুতকারক। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। সন্ধ্যা 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।